প্রবাসীদের সম্পর্কে কথা বলার জন্য আমি আগে বলে রাখছি, 2005 সালে আমি ইন্ডিয়াতে লেখাপড়া করেছি, 5-6 সালে বিদেশ। 2012 সালে সৌদি আরব, বেশ কয়েকবার সৌদি আরব যাওয়া হয়েছে আমার বিদেশ। 2015 সালে আমি জাপানের একবার তারাবি পড়াতে গিয়েছিলাম, জাপানের টোকিওতে, বিদেশ। 2018 সাল থেকে 2023-24 সাল পর্যন্ত আমি 6 বার আমেরিকার সফর করেছি, বিদেশ। 2023-24 দিকে আমি একবার কাতার সফর করেছি, রিয়াদ সফর করেছি, বিদেশ। এই বিদেশ সফরের মাধ্যমে আমি প্রবাসীদের যে অবস্থানগুলো দেখেছি, প্রবাস জীবনের যে চিত্রগুলো আমার চোখে পড়েছে, এগুলো আমি আজকে আলোচনা করতে চাই, যেহেতু প্রবাসীদের উদ্যোগে আজকের প্রোগ্রাম। বিদেশে আমার বাংলাদেশি ভাইয়েরা হাড় ভাঙ্গা পরিশ্রম করে অর্থ কামায়, আর তারা ওখান থেকে বাংলাদেশে টাকা পাঠায়। বাংলাদেশে তাদের স্ত্রী, সন্তান, ভাই, মা বাবা টং টং করে আর তাদের পরিশ্রমের টাকাগুলো খরচ করে। আমি আশ্চর্যান্বিত হই, বাংলাদেশে একমাত্র দেশ যেখানে একজনের কামাইয়ের ভিত্তিতে 10 জন চলে। আমেরিকায় বাপেও কামাইতে হয়, মায়ও কামাইতে হয়, বউও কামাইতে হয়, স্বামীও কামায়, ভাইও কামায়, সবাই কামাই রোজগার করতে হবে, নচেত হবে না। এদেশে এক ভাই বিদেশ থাকে তো আরেক ভাই এভাবে হাতা বলটাই এখানে গরিলা রায়। এক ভাই বিদেশ থেকে তো এর বাপে লুঙ্গি টাকনুর নিচে দিয়া টাং টাং করে। স্বামী বিদেশ থেকে যে বউ মার্কেটে মার্কেটে টাং টাং করে। বিদেশে স্বামী স্ত্রীরা তো লাখ লাখ টাকা মার্কেটে উড়ায়। কথা বলেন? বাংলাদেশের মতো এত সহজ অর্থ কামাই, টাকা কামাইয়ের পথ আমার অন্য কোন দেশের চোখে পড়ে নাই। বাংলাদেশে সকাল থেকে বিকাল পর্যন্ত যারা ভিক্ষা করে, আমার মনে হয় না পৃথিবীর আর কোথাও এত চমৎকার ভিক্ষার কোন সিস্টেম আছে, আমি দেখি নাই। আমেরিকাতে আমি ভিক্ষা করতে দেখেছি, ট্রেনের প্ল্যাটফর্মে অথবা বাজারের মোড়ে সে আধা ঘন্টা যাবত এই ডেস্ক দিয়া পার্কে বিভিন্ন জায়গায় বাজনা বাজায়, গান কয়, এরপরে 2-4 জন লোক জমে, এরপরে হ্যাঁ আমার কিছু দেন। আরে চালিয়ে পায়। ভিক্ষাটাও এখানে সহজ, পৃথিবীর কোথাও আমি দেখি নাই এত সহজ অর্থ কামাই। আপনি দেখেন বাসের মধ্যে উঠেন, অথবা দরপত বাজারে, অথবা সোনারগাঁর পানামের এই মোড়ে, অথবা মোগরাপাড়ায় মাঝে মধ্যে দেখবেন একটা ডেস্ক লাগাবে, কয়েকটা বোতল সাজাবে, এরপরে মাইক একটা নিবে, এরপরে কতক্ষণ পর্যন্ত জাদুর মতো কিছু কারবার দেখাবে, এরপরে গাছের শিকড় কত্তরি, আপনার কোমর ব্যথা, পায়ের ব্যথা, হাত ব্যথা, মাথা ব্যথা, এই করে এই গাছের শিকড় রেডিও চালাবো। গাছের শিকড় পৃথিবীর আর কোথাও বিক্রি হয় না, বাংলাদেশে হয়। আমি আনছি আপনার জন্য ফ্রি গাছের শিকড়টা, আপনার হাতে নিয়ে দেখেন 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 দেখেন। এটা যদি আপনার ব্যবহার করতে হয় তাহলে রূপার ঠোল লাগবে। আপনি পাবেন কোথায়? আমার কাছে রূপার ঠোল আছে, 20 টাকা 20 টাকা 20 টাকা 20 টাকা চলেছে। বাংলাদেশের মতো এত সহজ অর্থ কামাইয়ের পথ আমি আর দেখি নেই। আপনি এখান থেকে পানাম পর্যন্ত যান, রাস্তার 2 ধারে কচু শাক, এলুসের শাক, তার কলমির শাক, যেই পরিমাণ শাক সবজি উঠে রয়েছে, এগুলোর উঠেই আপনি বাজারে নিয়ে যান টাকা। পৃথিবীর আর কোথাও দেখি নেই। বাংলাদেশি প্রবাসী যে সমস্ত ভাইয়েরা আছেন, আমি কাতারে গিয়ে দেখেছি শত শত, আমি যে অঙ্গনে চলছি ওই অঙ্গনের কথা বলছি, হাজার হাজার বললে কম হবে না, হাজার হাজার বাংলাদেশি বেকার। রিয়াদে আমার ছোট ভাইদের দোকান আছে, আমি ওখান থেকে মসজিদে নামাজ পড়তে যাচ্ছি, রাস্তার পাশে 10-12 জন বাংলাদেশি বসে রয়েছে। সালাম দিছি, আমার দেখে তো ইউটিউবে দেখে, তো দেখে আমার ওই হুজুর আমনে। একজন পোশাক আশাক দেখে মনে হলো যে সে মাদ্রাসায় পড়ছে। হুজুর আজকে 1.5 মাস সৌদি আরব আসছি, 1.5 মাস এখানে বসে আছে। এই 1.5 মাসে একদিনও কাজ পাই নাই। প্রতিদিন সকালে এসে বসি, বিকাল পর্যন্ত বসে থাকি, আবার বাড়ি চলে যাই, বাসায় চলে যাই। সৌদিয়ানরা আসে, ওই যে আমাদের বিভিন্ন জায়গায় রংপুর, দিনাজপুরের কামলা কেনা যায় না, ওরকম কামলা কিনতে আসে ওরা, ওখানে কামলা বেচা যায়।
বাথা ব্রিজের নিচে বাঙালি পুরুষ মহিলা শুধু দেশে চলে যাওয়ার নিয়তে হেনে বসে রয়েছে, পুলিশ এসে ধরবে নিয়ে যাবে, পুলিশে এটাও ধরে না। কি পরিমাণ পরিশ্রম, কি পরিমাণ কষ্ট। যারা ওই টিলায় পাহাড়ে গরম উত্তপ্ত রাস্তায় পরিষ্কারের কাজ করে বাংলাদেশি। আমি একবার গেছি ওই যে ওয়াদিয়ে জিন, যেখানে পানির বোতল ছেড়ে দিলে আমনে আমনে ঘুরে, গাড়ির স্টার্ট বন্ধ করে দিলেও আমনে আমনে চলে, ওখানে গেছি। সেটা লাশ মাথা, এখন তো বিশাল কিছু করে ফেলছে, অনেক দোকানপাট অনেক কিছু হয়ে গেছে, চারিদিকে পাহাড়, আর যেতে পারে নাই। ওই জায়গায় গোলাকার একটা জায়গা আছে, একটা আইসক্রিমের দোকান আছে, আর দুইজন বাংলাদেশি, দুইজন, এরা কেউ আইসক্রিম খাইয়া ময়লা ফেললে এটা পরিষ্কার করে। আমি আমার এক ক্লাসমেট মাওলানা হাফেজ মোহাম্মদুল্লাহ নাম, এখন অনেক টাকার মালিক বেচারা, দুইজন আমরা গেলাম। পরে বাংলাদেশি দুইজনটা দেখলেই তো বোঝা যায় যে বাংলাদেশি। ডাকছি, ডেকে বললাম যে ভাই কোথায় বাড়ি, বলতে চায় না। কয় টাকা বেতন পান, বলতে চায় না। একটা আইসক্রিম খান, না ভাই আপনার খান। বহু কষ্ট করে তাদের বাড়িঘর কোন জায়গায়, শুধু এরিয়ার নাম লিখছি, ব্রাহ্মণবাড়িয়ার দিকে, কুমিল্লার দিকে। একটা আইসক্রিম খান, খাবে না। পরে মোহব্বত করে আমরা 5 টাকা করে দুইজনরে দিছি, 5 রিয়াল। কি যে খুশি হয়েছে, 5 রিয়াল। সে 5 রিয়াল আমি উমরা করতে গিয়ে তারে দিছি, তারা খুশিতে বাগবাগ। এরকম কেউ 2 রিয়াল 5 রিয়াল করে দিলে সেগুলো নিয়ে একাত্র করে হেরা বাড়িতে পাঠায়, আর আপনারা টং টং করে রাস্তার মধ্যে আর মার্কেটে যায় যায় ঘুরে নিলে। কি পরিমাণ কষ্ট বিদেশিরা করে। ইলেকট্রিক কাজ যারা করে, এদের এই পায়ের এই নিচে থেকে কোমর পর্যন্ত শুধু পকেট আর পকেট, যে পোশাকটা গায়ে দেয়, এখানে প্লাস, এখানে স্ক্রুড্রাইভার, এখানে এটা, এখানে ওটা, এখানে ওটা, এখানে ওটা। কারে জিগে ভাই আমার এটা দে, ওটা দে, হ্যাঁ এটা লই আকাশে উঠে যায়, ওখানে কাজ করে আবার নামে, সব জিনিসটার সাথে। কি পরিমাণ পরিশ্রম বিদেশিরা করে, প্রবাসীরা করে। মানুষ মনে করে বিদেশ গেলেই টাকা, না ভাইও, বিদেশ যে গেলেই টাকা নেই। খুব খেয়াল করবেন, আমি আমার এই ক্ষুদ্র অভিজ্ঞতায় বিদেশে হাজার হাজার বাংলাদেশিকে বেকার দেখেছি। এই বেকারের কারণ আমি উদ্ঘাটন করার চেষ্টা করেছি। আপনারা হয়তো আরো অনেক কারণ পাইবেন, আমি আমার কারণটা বলছি। আমি যে দুটো যে কারণ দেখেছি বাংলাদেশেরা বেকার হওয়ার পেছনে, 1 নাম্বার কারণ লেখাপড়া জানে না, 2 নাম্বার কারণ নিজের হাতের কোনো ভালো কাজ জানে না। লেখাপড়াও জানে না, কামও জানে না, তো হ্যাঁ নিজে করবে কি, লেবারই তো করতে পারে না, কিন্তু বিদেশ চলে যায়, মনে করে যে বিদেশ গেলেই টাকা। ও ভাই, বিদেশ গেলেই টাকা না। আমার পরিচিত একজন, নাম বলবো না, সম্পর্কের কথাও বলবো না, বিদেশে নিয়ে যাবে এই কথা তার গার্জিয়ান তাকে বলেছে। বলার পরে যে সে লেখাপড়া ছাড়ছে, 12 বছর বিদেশ যেতে সময় লাগছে। 12 বছর না কোনো দোয়ানদারি করছে, না কারোর কোনো কোথাও চাকরি করছে, না স্কুলে গেছে, না মাদ্রাসায় গেছে, না লেখাপড়া করেছে, না কোনো কাজ করেছে, শুধু ঘুরছে দোস্ত বন্ধুগুলোকে আর খাইছে আর খাইছে। 12 বছর পরে বিদেশ গেছে। এটা কি কারবার? এই বাংলাদেশিদের মধ্যে একটা রোগ, বিদেশ যাবে এই কথা জেনে আসলেই কাজ কর্ম লেখা পড়া সব ছেড়ে দেয়। এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের ব্যর্থতা। আমি বলতে চাই, যে কর্ম আমি করব, এই কর্মে আমি রত থাকব, এর বড় কিছু আসলে আমি ওখানে অগ্রসর হব। সব ছেড়ে দিয়ে বড় কিছু পাওয়ার আশায়, এটা উচিত না, এটা ঠিক না। প্রবাসী যারা আছেন, যেহেতু প্রবাসীদের উদ্যোগে আমি আপনাদেরকে খুব সহজে 2টা কথা বলে রাখি। আপনারা তো হয়তো বিদেশে আছেন, অথবা বিদেশে যাবেন, অথবা বিদেশে ছিলেন, আবার যাবেন। 1 নাম্বার, আপনার বসবাস যেন মসজিদের আশপাশে হয়। আপনার বসবাস যেন মুসলিম কমিউনিটিতে হয়। আমি আমেরিকায় গিয়ে দেখেছি, অনেক মুসলমান এমন আছে যারা নিরিবিলি একটু শান্তিতে থাকার জন্য মুসলিম গ্যাদারিং থেকে আলাদা একটা নিরিবিলি এরিয়ায় বাড়ি লিছেন, ওখানে থাকেন। ওনার ছেলেরা মেয়েরা
স্কুলে যায় খ্রিস্টান ইহুদিদের সাথে, আবার খেলতে যায় খ্রিস্টান ইহুদিদের সাথে, আবার চলাচল করে মার্কেটে যায় খ্রিস্টান ইহুদিদের সাথে, পরে শেষ পর্যন্ত দিন হারায়, ঈমান হারায়, ইসলাম হারায়, সব হারায়। এজন্য বসবাস করতে হবে কোথায়? মসজিদের সাথে। আমি এই প্রসঙ্গে আপনাকে ইঙ্গিতে বলি, মহান আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ বানানোর আগে মানুষের ইবাদতের জায়গা বানাইছেন। ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। নিশ্চয়ই মহান আল্লাহ দুনিয়াতে মানুষ বানানোর আগে মানুষের জন্য ঘর বানাইছেন মক্কার কাবা, মক্কার মসজিদুল হারাম। এর দ্বারা কি বোঝা যায়? মানুষ আগে বসবাসের জায়গা ঠিক করবে না, আগে ইবাদতের জায়গা ঠিক করবে, এরপরে তার আশপাশে বসবাসের জায়গা করবে। নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন, যেখানে তার উট বড় বসেছে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসার সামনে। নবীজি প্রথম সেখানে মসজিদ তৈরি করেছেন, মসজিদে কুবা। আগে মসজিদ, পরে বসবাস। সুতরাং আমরা বসবাস করব মসজিদ দেখে। এই বাংলাদেশেও যারা আমরা আছি, আমরা বসবাসের জায়গা নির্ধারণ করব ইবাদতের জায়গা ঠিক করে। ইবাদতের জায়গা দূরে হলে আপনি দেখবেন পর্যায়ক্রমে আপনার ইবাদতে খলল আসবে, আলসামি আসবে, দূরত্ব তৈরি হবে। আচ্ছা জামুনে এই কথা কই আপনি থেকে যাবেন, অথবা বলবেন যে বাসায় পড়ে আলাই, মসজিদটা দূরে, এই কথা কই আপনি জামাত তরক হবে। তার মানে ইবাদতের জায়গাটাকে যথাসম্ভব কাছে রাখা, অথবা ইবাদতের জায়গার কাছে থাকা। আপনি কি বুঝাতে পারতেছি? যারা বিদেশে আছেন আপনাদেরকে বলছি, অবশ্যই ইবাদতের জায়গার আশপাশে থাকবেন। তাহলে মুসলমানদের সাথে দেখা হবে, কমিউনিটির সাথে আপনার যোগাযোগ থাকবে, এবং দ্বীনি কার্যক্রমের সাথে যে কোনো টাইমে নিজেকে যুক্ত করতে পারবেন। আস্তে 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 দিন থেকে দূরে সরে যাবেন না। এলে 1 নম্বর কথা। 2 নম্বর, প্রবাসী ভাইদেরকে বলছি, 2 নম্বর, আপনি ওই দেশের যে সাথী, সঙ্গী, বন্ধু, দোস্ত বানাবেন, দেখে শুনে দিনদার, পরহেজগার, সৎ, ইনসাফদার বন্ধু নির্বাচন করবেন। যার তার সাথে বন্ধুত্ব করবেন না, যার তার সাথে বন্ধুত্ব করবেন না। আপনার বন্ধু আপনাকে ফুসলাইয়া এমন জায়গায় নিয়ে যাবে যেখানে গেলে আপনার নিজের ফিউচার নষ্ট হবে, ভবিষ্যৎ নষ্ট হবে, জীবন ধ্বংস হবে। সুতরাং এমন বন্ধুদের সাথে নিজেকে যুক্ত করবেন যে বন্ধুরা আপনাকে অন্তত উপকার করতে না পারলে অন্তত বিপদে ফেলবে না, বদ্দীনের দিকে এগিয়ে নেবে না। আমি প্রবাসী ভাইদেরকে 2টা গুরুত্বপূর্ণ কথা বলেছি। 1 নম্বর, কমিউনিটি দেখবেন মুসলিম, মসজিদ দেখে বসবাস করবেন। 2 নম্বর, দিনদার এবং পরহেজগার বন্ধু নির্বাচন করবেন। 3 নম্বর, আরো 2টা কথা প্রাসঙ্গিক, এটা হলো আখলাকি কথা। অবশ্যই আপনি রেগুলার আপনার বিবি বাচ্চার খোঁজ খবর নেবেন, মোবাইলে সময় কম দিবেন, অহেতুক মোবাইলে নেকেট দেখবেন না, এই সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকবেন। বউ বাচ্চা থেকে দূরে থাকার কারণে সময়টা কাটে না, তো কাজ করে আসা আবার রাত্রেবেলা শুয়ে শুয়ে মোবাইল দেখে, খাবাসত দেখে, নাজায়েজ চিত্র দেখে, ভিডিও দেখে। এগুলোর কারণে শরীর নষ্ট হয়, মেজাজ নষ্ট হয়, বাসায় বিবির সাথে ঝগড়া তৈরি হয়। এগুলো থেকে বিরত থাকবো, প্রবাসী ভাইদেরকে বলছি।